বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। দর্শক আপনারা সবাই হয়তো বা অনেকে হয়তো জানেন যে দুজনই প্রাক্তন ছাত্রনেতা এবং সম্প্রতি এই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এক শাসকের পতন হয়েছে। অনেকেই এটাকে অভ্যুত্থান বলছেন, অনেকে বিপ্লব বলছেন, অনেকে নতুন স্বাধীনতা বলছেন, অনেকে নতুন দেশ বলছেন, নতুন সংবিধান রচনার কথা উঠছে, নানা রকমের আলোচনা আছে। আমি সেই সব আলোচনায় না গিয়েও আপনাদের যদি প্রশ্ন করতে চাই যে অতীতের ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম তার সঙ্গে এই সংগ্রামের পার্থক্য কি, আপনারা দুজন কিভাবে দেখেন, এবং একই সঙ্গে এই প্রশ্নটাও রাখতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি। ছাত্ররা আন্দোলনের সময় বলেছে যে তারা এমন একটা বাংলাদেশ করতে চায় যেই বাংলাদেশে আর কোনো দিন ফ্যাসিবাদ স্বৈরাচার জায়গা পাবে না। সো সেই আকাঙ্ক্ষা পূরণের পথে কতটা বাংলাদেশ? মিস্টার আলী নওয়াজ মাহমুদ খোয়াম, আপনি। ধন্যবাদ, শুভেচ্ছা তৃতীয় মাত্রার অগণিত দর্শক বৃন্দকে, আমার সহ আলোচক মিলন ভাই আমাদের সিনিয়র এবং আজকের উপস্থাপক, তাকেও শুভেচ্ছা। অ্যাকচুয়ালি একটা বিশেষ সময় আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা জানি যে গত 5ই আগস্ট বাংলাদেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, যেটা আপনি বললেন, কেউ বিপ্লব বলছে, কেউ অভ্যুত্থান বলছে। এখন এই বিপ্লব বলি আর অভ্যুত্থান বলি, যাই বলি, এটার একটা বৈশিষ্ট্যগত একটা বিষয় আছে, পার্থক্য আছে। আমাদের দেশে যতগুলো আন্দোলন হয়েছে 1947-এর পরে, সেই 47-এর পরের থেকে যতগুলো 52 বলি, 66, 62, 68, 69 সালের আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলনের সঙ্গে একটা বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এটা অনেকটা রাজনৈতিক দলের কর্তৃত্ব নেতৃত্বের বাইরে সাধারণ ছাত্র জনতার একটা সম্মিলিত স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, যেটা বাংলাদেশে এর আগে এই মাত্রায় কখনো হয়নি। যদিও এই কথা বলা দরকার যে এই সমস্ত আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। গত 17 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে অহর্নিশে কিন্তু আন্দোলন করেছে, এবং তাদের ভোটাধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, এখানে সুশাসনের প্রশ্নে, এখানে দুর্নীতি, নির্যাতন, গণতন্ত্রহীনতা, সব কিছুর প্রশ্নেই কিন্তু এইখানে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে এখানে একটা ভিত্তিভূমি রচনা করেছে। বারবার তারা আন্দোলন করেছে, কিন্তু বারবারই তারা সফলকাম হতে পারেনি। কিন্তু যে আন্দোলনটা করেছে তার একটা গুণগত মূল্য আছে আমি মনে করি। সেই মূল্যটা হচ্ছে যে তারা একটা আন্দোলন করে করে একটা ভিত্তিভূমি তৈরি করেছে, যে ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, আশা আকাঙ্ক্ষা সব কিছু মিলে এখানে বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, সেটা সংগঠিত হয়েছে। এই যে বিপ্লব এবং গণ অভ্যুত্থান ঘটেছে, সেই ঘটার পেছনে কিন্তু একটা মৌলিক কারণ আছে আমি মনে করি। সেই মৌলিক কারণটা হচ্ছে মানুষ যে চেতনায়, যে আকাঙ্ক্ষায় বাংলাদেশ 1971 সালে লড়াই করেছে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সেই আকাঙ্ক্ষা ছিল হচ্ছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হবে, এখানে একটা গণতান্ত্রিক এবং একটা সুশাসন ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা বলেছি কেউ সমাজতন্ত্র, কেউ বলেছি সাম্য, কেউ বলেছি এখানে মানবাধিকার ভিত্তিক একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেই সমাজ ব্যবস্থাই কিন্তু মূলত আমাদের 1971 সালের লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে আমরা জানি 72 থেকে 75 সাল পর্যন্ত প্রথমেই বাংলাদেশের মানুষ একটা হোঁচট খেয়েছে। কারণ 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমি বললাম,
সেই চেতনা কিন্তু 72 সালে এসে একটা হোঁচট খেয়েছে। 72 সালে এসে কিন্তু এখানে মানবাধিকার হরণ করা হয়েছে, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকার হরণ করা হয়েছে, এখানে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছে, এখানে লেখবার অধিকার খর্ব করা হয়েছে, এখানে সমস্ত পত্রিকা বন্ধ করা হয়েছে, রক্ষী বাহিনী দিয়ে বিরোধী দলকে হত্যা করা হয়েছে ইত্যাদি সমস্ত কিছু করে আওয়ামী লীগ খুব দ্রুতই 71-এর চেতনার বিপরীতে একটা অবস্থান নিয়েছে এবং সে কারণে খুব দ্রুতই আওয়ামী লীগ কিন্তু জনপ্রিয়তা হারায় এবং তার পরবর্তী ঘটনাগুলি আমরা জানি। তো সেই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেহেতু এখানে এখনও বাস্তবায়িত হয় নাই, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সুতরাং সেই আকাঙ্ক্ষা, সেই বোধ, সেই চেতনা সেটা কিন্তু কাজ করেছে সবসময় মানুষের ভিতরে, সচেতনভাবে বলি আমরা অবচেতনভাবেই বলি, এই বোধটা কাজ করেছে। সমাজের অভ্যন্তরে পরিবর্তনটা সবসময় সাদা চোখে দেখা যায় না। সমাজের অভ্যন্তরে যে সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেগুলো কিন্তু আমরা সবাই খুব সাদা চোখে দেখি না, কিন্তু আমরা এটা বুঝি যে সমাজের অভ্যন্তরে যখন বৈপরীত্য তৈরি হয়, যখন আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় না, তখন সেখানে একটা বিক্ষোভ, একটা ক্ষোভ, একটা জন্ম হয়। সেটা আস্তে 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 ঘনীভূত হতে 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 একটা সময় এসে সেটা কিন্তু বিস্ফোরিত হয়, যেটা আমাদের এবার হয়েছে। সেই বিস্ফোরণের ভেতর দিয়েই মানুষের কিন্তু এখন আকাঙ্ক্ষা একটা খুবই মূল্যবান একটা গুরুত্বপূর্ণ সময় আমি মনে করি। কারণ বারবার 71-এর পরে আমরা আবার 75-এর পরে আবার আমরা নতুন করে শুরু করার একটা চেষ্টা করেছি। এরশাদ বিরোধী আন্দোলনের পরে 90-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আবার নতুন করে শুরু করবার চেষ্টা করেছি। আবার এবারও কিন্তু আবার নতুন করে একটা নতুন যাত্রার একটা আকাঙ্ক্ষা কিন্তু মানুষের আছে। সেই আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের কল্যাণ, একটা কল্যাণমুখী রাষ্ট্র, মানুষের সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত ক্ষেত্রে মানুষের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তার শারীরিক নিরাপত্তা, তার গোষ্ঠীগত নিরাপত্তা, সকল দিক থেকেই তাদের নিরাপত্তার একটা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এখন নতুন করে আবার মানুষের যে আকাঙ্ক্ষা সূচিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা আমি আশা করি আমরা মনে করতে পারি যে আমাদের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এখন বর্তমান সরকার যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কাজ করবেন এবং সেটা হচ্ছে তার একটা মৌলিক খুবই ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে যে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই কারণে সেই জনগণের শাসন প্রতিষ্ঠা করার ভিতর দিয়ে এখানে বাক ব্যক্তি স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেগুলোকে ফিরিয়ে এনে এখানে প্রকৃতই জনগণের শাসন কায়েমের জন্য প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবেন এবং তার ভিতর দিয়েই আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বলে, যে বেদনা নিয়ে আমরা আছি সেই বেদনার পরিসমাপ্তি ঘটবে বলে আমি মনে করি। মিস্টার গোলাম সালাম মিলন, ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সঞ্চালক জনাব জিল্লুর রহমান এবং আজকে আমার সহ আলোচক খোয়েম ভাই এবং চ্যানেল আইয়ের কাছের এবং দূরের সকল দর্শককে প্রীতি এবং শুভেচ্ছা। যে কথাটা খোয়েম ভাই বলছেন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা লোক। 52, 62, 69 এগুলি তো ইতিহাস আমরা জানি এবং এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বে কিন্তু 69 গণ অভ্যুত্থান বলেন কিংবা 90-এর এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানেও রাজনৈতিক নেতৃত্ব ছিল। এবারের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, আমি মনে করি যে ভবিষ্যতের ইতিহাসে এটা একটা অধ্যায় হয়ে থাকবে। এই জাতীয় গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব অনেকে বলেন, যেটা হয়নি কখনো, যেখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না, রাজনৈতিক দলের সমর্থন ছিল। আমরা যারা রাজনীতি করি আমরা নৈতিকভাবে সমর্থন দিয়েছিলাম। অনেকে বিএনপির অনেক নেতাকর্মীরা কিংবা অন্যান্য দলের নেতাকর্মীরা হয়তো তাদের সাথে ছিল, কিন্তু নেতৃত্ব ছিল কিন্তু সাধারণ ছাত্ররা। এখন প্রশ্ন হলো যে গণ অভ্যুত্থান কাকে বলে? গণ অভ্যুত্থান আমরা সবাই জানি, এর অর্থ হচ্ছে আকস্মিক জাগরণ।
যার মূল কারণ হচ্ছে আপনি দেখেন সামাজিক এবং অর্থনৈতিক যে অসমতা, যেটা মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। আমরা দেখেছি যে বিগত 15টি বছর শেখ হাসিনা যে 2008-এর যে নির্বাচনের মাধ্যমে দিয়ে 14, 18 কিংবা শেষ যে 24-এর নির্বাচন করলো, এই তিনটা নির্বাচনে এই আমাদের যুবকদের, তারুণ্যের, আজকে আমরা বলি ওই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটাকে বলি, এর অধিকাংশই এরা কিন্তু ভোট দিতে পারে নাই, 1 নম্বর। 2 নম্বর, 71-এর আকাঙ্ক্ষা ছিল বৈষম্যের বিরুদ্ধে, আমাদের সামাজিক ন্যায় বিচার এবং ন্যায্যতার পক্ষে। আপনি দেখেন 24 পরিবারের বিরুদ্ধে সেদিন আমরা যুদ্ধ করেছিলাম এবং একটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বাংলাদেশে আমরা সেদিন যুদ্ধ করেছিলাম। দেখা গেল যে এই 24-এর অভ্যুত্থানের পূর্বে যে দেখলাম যে 24,000 পরিবার তৈরি হয়েছে। তাহলে প্রথম হলো তিনটা প্রজন্ম দিতে পারে নাই, একটা বৈষম্য, হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসের দ্বন্দ্ব। আবার দেখলাম যে যে মানে একটা এমন একটা মানে বিভাজিত করে রেখেছে, এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে কিন্তু আমরা 71-এর মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, আমাদের সেদিনকে আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু গণতান্ত্রিক লেশমাত্র ছিল না, গণতান্ত্রিক সংস্কৃতি ছিল না, ইত্যাদি ইত্যাদি কারণে এইবারের যে গণঅভ্যুত্থানটা হলো, যেটা বললাম যে সামাজিক এবং রাজনৈতিক যে এবং অর্থনৈতিক যে অসমতা, এই অসমতাটার কারণেই কিন্তু গণঅভ্যুত্থানটা হয়েছে। কিন্তু এই গণঅভ্যুত্থানটাকে বিপ্লব যদি বলতে চান, বিপ্লব বলা যাবে এই কারণে যে বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক বা সামাজিক পরিবর্তন করার যে আকাঙ্ক্ষা থাকে, যেটা সংক্ষিপ্ত সময় হয়ে উঠছে। আমি বলবো প্রথমে এটা ছাত্রদের কোটা আন্দোলন, তারপর ছাত্র আন্দোলন, তারপর গণঅভ্যুত্থান, তারপর বিপ্লব। এটা বলতে পারি যে 1 তারিখ একদিন ছাত্র জনতা যেদিন এগিয়ে নিয়ে আসলো তাদের কর্মসূচি, যেভাবে মানুষের ঢল নামলো, এটা একটি বিপ্লবই বলবো। কারণ আপনি দেখেন শেখ মুজিব 15 মর্মান্তিক মৃত্যুর পর, 15ই আগস্টের মৃত্যুর পর আপনি যে ইতিহাসটা দেখি, 7ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লব বলে, কিন্তু ওটা কি বিপ্লব বলবেন? কিন্তু বিপ্লব হয়েছে এই কারণে সিপাহী জনতা এক হয়ে গিয়েছিল। এইখানেও ঠিক তেমনিভাবে ছাত্র জনতা, আপামর মানুষের সাথে সিপাহীদের কিংবা সেনাবাহিনীর একটা স্বতঃস্ফূর্ত সমর্থন কিন্তু আমরা দেখেছি। তো সুতরাং অ্যারিস্টটলের ভাষায় যদি বিপ্লবের আপনি সংজ্ঞা দিতে চাই, তাহলে এক সংবিধান থেকে অন্য সংবিধানের যে পূর্ণাঙ্গ পরিবর্তন, এটাকে বিপ্লব বলে, অথবা বিরাজমান সংবিধানের আপনি যদি রিফর্মে যান, তাহলে আমরা বিপ্লব বলবো। এই কারণে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই 24-এর এই ছাত্র জনতার যে সিস্টেমটাকে ভাঙতে হবে। এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার যাতে না হয়। আমি যদিও এরশাদ সাহেবের ক্যাবিনেটে ছিলাম কিংবা তার সাথে রাজনীতি করেছি, হ্যাঁ নিঃসন্দেহে তার দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্ন আছে, কিংবা তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এটাকে তো ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু সেই 3 জোটের রূপরেখা তো বাস্তবায়িত হয় নাই, তারপরে 90-এর পরিবর্তনে তো কোনো কিছু হয় নাই। এই 24-এর আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যেটা বেরিয়ে এসেছে, সিস্টেমটাকে ভাঙতে হবে, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেটা সে খুব সুন্দরভাবে বলে গিয়েছিল। এবং সেই কারণে আমি এখন যেই কথাটায় আসতে চাই খুব ছোট করে, আমার প্রশ্ন ছিল যে ভবিষ্যৎটা কি দেখেন? আমি ভবিষ্যৎটা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো যে এই সরকার এসেছে, এই সরকার 1 বছরের মধ্যে এটি সংস্কার কর্মসূচি যেটা আছে, এজেন্ডাটা এটা প্রকাশ করতে হবে, এবং অলরেডি তারা করছে। এবং আগামী বছরে, 1 বছর বলতে অগাস্ট সেপ্টেম্বর, তারপর আমি মনে করি যে নভেম্বর পর্যন্ত এদের একটা সময় দেওয়া উচিত এই রিফর্ম, নির্বাচন কমিশনের রিফর্ম, পুলিশ রিফর্ম, কিংবা আমাদের সমস্ত কিছু রিফর্ম করতে যে সময়টা লাগবে। আর রাজনৈতিক রিফর্মটা রাজনীতিবিদরা করবে, এবং রাজনীতিবিদরা এই সরকারের সময়ে আগামী নির্বাচনে, অর্থাৎ আমি মনে করি আগামী বছরের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হলো নির্বাচনের মৌসুম, এই সময়টা নির্বাচন হয়ে যাওয়াটা উচিত। এবং সেখানে এরকম তো আন্দোলনেরও মৌসুম হলো শীতকাল বাংলাদেশে। আমি কোন সেন্সে বলছি এটা একটু ক্লিয়ার করি আপনাকে। আমি বলছি যে আমরা আর 111 দেখতে চাই না। 111-এ কিন্তু খুব পপুলার একটা সাপোর্ট ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরা এই 1 বছরের মধ্যে করে, অর্থাৎ 15 মাস সময়, এটা আমার ব্যক্তিগত। সংবিধানের কথা বলছিলেন, সেখানে কোনো কিছু দেখতে অবশ্যই সেই সংবিধানকে আজকে, সে তো বললাম কে করবে এরা, না সংবিধানকে এরা, কারণ এই সংবিধানকে পরিবর্তন করতে হলে একটা রাজনৈতিক সমঝোতা দরকার।
আমি জানি না সমঝোতা তো হতেই পারে, না আজকে সমঝোতা হয়ে গেছে। টেবিলে বসে তারেক রহমান থেকে আরম্ভ করে প্রত্যেকে কিন্তু একটা জায়গায় সংবিধান হয়েছে, এক ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং ইয়ে থাকতে পারবে না। সেটা তো মুখের কথা, কিন্তু সেটা না, না। লিপিবদ্ধ হতে হবে। সেইটাই জন্য তো বলছি যে একটা টেবিলে বসে একটা চুক্তি কিংবা সামাজিক চুক্তি কিংবা রাজনৈতিক চুক্তি, কমিটমেন্ট টু দা, আপনি একটু আগে বললেন যে 3 জোটের রূপরেখা কেউ আর বাস্তবায়ন করেনি, তো এই না 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি, এটা তো ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাস। জনগণ সেটা আর দেখতে চায় না। জনগণ কিন্তু এই চুক্তি করে যে আপনারা চুক্তি রক্ষা করবেন তার তো কোনো গ্যারান্টি নাই। না, এইবার কিন্তু ছাত্র জনতা কিন্তু তারা ছাত্ররা কিন্তু বলছে যে আমরা প্রেশার গ্রুপ হিসাবে কিংবা আমরা একটা হিসাবে আছি। যাই হোক, আমরা চাই যে দেখেন দেশের বর্তমান অবস্থাটা কি, বিভিন্ন দাবি দেওয়ার কিন্তু কথা আসতেছে। এই এত দাবি দেওয়ার জিনিসটা তো এই সরকার এই সময়ের মধ্যেই করতে পারবে না। যৌক্তিক সময়ে নির্বাচন এবং একটা প্রয়োজনীয় সংস্কার। এই প্রয়োজনীয় সংস্কারটা কি কি আমি এক লাইনে শেষ করি। প্রয়োজনীয় সংস্কার হচ্ছে নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং সংবিধানে যে পরিবর্তনগুলি আসবে সেটা যাতে একটা সামাজিকভাবে একটা, আপনি যেটা 3 জোটের রূপরেখায়, সেটা 3 জোট থেকে বলছে। এইবার যদি একটা ঐক্যবদ্ধভাবে একটা বলা হয় যে আগামীতে আমরা এই সংস্কারগুলি করব। কি সংস্কার? প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কাছে একটা ভারসাম্য, স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা। ক্ষমতায় গিয়ে মনে হলো ভিন্ন চিন্তা, এগুলো ক্ষমতা গেলে যেটা করবে না, তাহলে এইটার বিরুদ্ধে না গেলে না, তারা যদি না করে তাহলে সেটারও একটা প্রস্তাব সেখানে আলোচনার ভিত্তিতে থাকতে পারে, যাতে করে আমরা সেই রাজনীতিটা নিশ্চিত করতে পারি। কারণ একটা জিনিস কি, যদি এটা না হয়, আপনি যেটা বললেন, আলোচনায় থেকে কি হবে? শেখ হাসিনা সরকার সংবিধানের মধ্যে দিয়েছে কোনো অগণতান্ত্রিক শক্তির ভবিষ্যতে আর ক্ষমতা আসবে না, তারা এটা নিশ্চিত ছিল। অগণতান্ত্রিক বা অন্য কোনো শক্তি, অনির্বাচিত সরকার, আমি এভাবেই বলি, অনির্বাচিত সরকার আসতো তো, সুতরাং তার কথা তো রইল না। আজকে শেখ হাসিনার সামরিক, আমি শেষ করে দিই, সামরিক শাসন যাতে না হয়, সে লাস্টে নাকি চিৎকার করে বলছিল মার্শাল ল কেন জারি করা হয় না, কেন সেনাবাহিনী মাঠে নামে না। এটাও তো সে লাস্টে, সে পালানের আগ মুহূর্তে তার মুখ দিয়ে এই কথাগুলি এসেছে। তাই সেই কথাটাই বলতে চাই। আজকে আমার মনে হয় যে একটা উপলব্ধির জায়গায়, একটা রিকনসিলিয়েশনের জায়গায় আমার মনে হয় যে একটা জাগরণ এসেছে। এবং আমি বিএনপিকে তার সামনেই বলতে চাই, এটা স্বৈরাচারী যে একটা ভাবটা ছিল, এই জায়গাটা কিন্তু তাদের সরে আসতে হবে। কারণ নেতৃত্বের জায়গায় কিন্তু তারা কিন্তু খুব ভালো ভূমিকা রাখছে, কিন্তু তৃণমূল পর্যায়ে যেভাবে দখল, চাঁদাবাজি এবং যেটা চলছে, এটাকে বন্ধ না করলে তাহলে জনগণ কিন্তু আমার মনে হয়। মিস্টার আলিনাজ মোহাম্মদ খৈয়াম, আপনি বলবেন এবং ওনার কথা শুনছিলেন, একদম শেষ থেকেও শুরু করতে পারেন। আরেকটা হচ্ছে যে সংস্কার, যৌক্তিক সময়, এগুলো একটু ভেগ কথাবার্তা বাংলাদেশে এখন অভিজ্ঞতার আলোকে মনে হয় যে এগুলো আসলে ভেগ কথা বলে। এগুলো আসলে কার্যকর রূপ দেবার জন্য কী কারণে স্পষ্ট পরিষ্কার কথা আমরা শুনতে চাই সবার কাছ থেকে। অ্যাকচুয়ালি ভাই যেটা বললেন, মানে রেভলিউশন এবং রিফরমেশনের মধ্যে একটা পার্থক্য আছে। রেভলিউশনটা হচ্ছে একেবারে মৌলিক রূপান্তর, আর রিফরমেশনটা হচ্ছে যে আপনার ওই ব্যবস্থাটা রেখেই তার কিছু কাটছাট করে তাকে কিছু সংস্কার করলেন। ডিফারেন্স। আমরা কোন পর্যায়ে আছি? আমরা বলছি যে রেভলিউশন হচ্ছে আপনার পুরো অর্থনৈতিক সম্পর্কটা, যে উৎপাদন ব্যবস্থাটা, যে পদ্ধতিতে এখানে আমাদের সমাজে অর্থনীতি চালিত হয়, এটাকে পরিবর্তন করে একটা ভিন্নতর অর্থনীতি, সেটা হতে পারে সমাজতান্ত্রিক অর্থনীতি, সাম্যবাদী অর্থনীতি, যাই হোক না কেন, অনেক একদম ফান্ডামেন্টাল চেঞ্জ যেটা। যাই হোক, এখন আমরা চাচ্ছি কিছু রিফরমেশনের ভেতর দিয়েই এখানে সবারই ধারণা যে রিফরমেশনটা মানে সংস্কারটা এই মাত্রায় হতে পারে যে মাত্রায় হলে এখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। এখন মানুষের আকাঙ্ক্ষা কি? আমরা একটা সংবিধান ধরেন আবার রিরাইট করলাম, আর পুনর্লিখন করলাম, হয়ে গেল, সংবিধানেই তো লিখলাম। ৭২-এর সংবিধান বহু কাটছাট হয়েছে। এখন সে কারণে প্রশ্ন উঠেছে যে এখানে সংবিধান আমাদের আবার ঠিক করতে হবে। তো সংবিধান ঠিক করলেই কি হবে? আবার আপনার নির্বাচন কমিশন ঠিক করলেই কি সব ঠিক হয়ে যাবে? আমি ভাবি কি জিল্লু ভাই, যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার দর্শনগত ব্যাপার, চিন্তার একটা ব্যাপার, যে আমি কোন পদ্ধতিতে, ধরেন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টেও মানুষ কিন্তু অনেক দেশে অনেক ভালো সোসাইটি নিয়ে আসছে, আবার অনেক পার্লামেন্টারি গভর্নমেন্ট
কিন্তু দেখা যায় যে স্বৈরাচার হয়ে যায়। এই যেটা হলো আমাদের দেশে তো পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট ছিল, কিন্তু এই পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট দেখলাম যে আমরা কি মাত্রায় স্বৈরাচার করে ফ্যাসিবাদ হয়ে গেল এবং কি করলো না করলো শেখ হাসিনা, কিন্তু ফরমেশনটা ছিল তো হলো এখানে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট। সুতরাং এইগুলোর সাথে এগুলো পরিবর্তন করা দরকার। যে সমস্ত কালা কানুন নিয়ম কানুন জারি করে এই সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে আরও বেশি গণতান্ত্রিকীকরণ করার জন্যে এখানে যে সমস্ত চেঞ্জ করার দরকার, যে সমস্ত জিনিস সংস্কার করার দরকার, সংশোধন পরিমার্জন করা দরকার, সেগুলো করা আবশ্যক। অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আপনার নির্বাচন কমিশন বলেন, বিচার ব্যবস্থা বলেন, সব কিছু। আমি এর সঙ্গে একটা বিশেষ বিষয় জোর দিতে চাই, সেটা হচ্ছে যে অর্থনীতির সুষম বন্টন, যে কারণে আমাদের এখানে আপনার ক্ষোভ বিক্ষোভটা তৈরি হয়। এখানে ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন আমি বলবো যে তার বিরুদ্ধে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, এবং তার কাছের লোকজন এমনভাবে দুর্নীতি করেছে, এই দুর্নীতি করে পাহাড় সম টাকা তৈরি করেছে। আজকে সকালবেলা পত্রিকায় দেখলাম যে আপনার 2 লক্ষ কোটি টাকা, এটা হচ্ছে ব্যাড লোন, হ্যাঁ, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে গেছে সালমান এফ রহমান। এটা কি হচ্ছে না হচ্ছে তো সবাই জানেন, যে একটা হরিলুট এখানে কিন্তু হয়েছে। ফলে এইটার প্রভাব কিন্তু মানুষের উপরে গিয়ে পড়েছে। মানুষ বাজারে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষ বাজারে গিয়ে স্বস্তি নিতে পারছে না, মানুষ সাংঘাতিক একটা সংকটের মধ্যে পড়ছে। এবং এটার কারণেই দেখা যাচ্ছে যে ল অ্যান্ড অর্ডারও নষ্ট হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতটা না আপনার এই আইনশৃঙ্খলা রক্ষা করার কাজে ব্যস্ত, তার চেয়ে বেশি তারা কিন্তু টাকা পয়সা নিয়ে কিন্তু ব্যস্ত। তার প্রমাণ বেনজির, যে কারা কারা গেল না এরা। ফলে এখানে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অর্থনীতির একটা খুব ভয়ানক মানে একটা ভীষণ একটা যোগাযোগ আছে। সেই অর্থনৈতিক ব্যবস্থাটাকে যদি নিয়ন্ত্রণে না আনা যায়, সেটাকে যদি সংস্কার করা না যায়, যেখানে শিল্প বলেন, বাণিজ্য বলেন, এখানে সব ক্ষেত্রেই কৃষি বলেন, সব ক্ষেত্রেই যে অর্থনীতির ক্ষেত্রে একটা সংস্কারটা আমি মনে করি খুবই জরুরি। এটা একটা খুব মেজর ব্যাপার যে আমাদের দেশে এই যে বৈষম্যটা এই যে মানে কি বলে আপনার কিছু লোকের প্রচুর টাকা, আবার কিছু লোক একেবারে না খেয়ে থাকছে, এই যে সামাজিক একটা হচ্ছে মানে ব্যবধান তৈরি হচ্ছে মানুষের মধ্যে জীবনযাপনের প্রশ্নে, অর্থনীতির প্রশ্নে, সেই ব্যবধানের কারণে কিন্তু এইখানে রিয়াকশনটা কিন্তু মারাত্মক হচ্ছে। সুতরাং সংস্কারের প্রশ্নটা এখানে যদি আমরা এখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে চাই, তাহলে পরে সংস্কারের প্রশ্নে কিন্তু আপনাকে শুধু ওই আপনার কি বলে সংবিধান সংস্কার করলাম, নির্বাচন কমিশন সংস্কার করলাম, তাতেই কিন্তু যে এটা ঠিক হয়ে যাবে তা কিন্তু না। এটাও দরকার অনেকগুলো বিষয়, কোনো একটা বিষয় দিয়ে কিন্তু আপনি রাষ্ট্রটাকে মেরামত করতে পারবেন না। আপনাকে অনেকগুলো রাষ্ট্রের মূল জায়গাগুলোতে আপনাকে হাত দিতে হবে, এবং সেই সংস্কারটা করার জন্য একটা দৃষ্টিভঙ্গি দরকার। সেই দৃষ্টিভঙ্গিটাকে, যেটাকে আমি বলছি যে ফিলসফি, তার একটা দৃষ্টিভঙ্গি দরকার। সেটা হচ্ছে যে উদার গণতান্ত্রিক একটা দার্শনিক মনোভাব কিন্তু থাকতে হবে। একটা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন যদি আপনার সরকার না হয়, তাহলে এই কোনো সংস্কারই কিন্তু সে করতে পারবে না। এইখানে একেবারে বেসিক জায়গাটা হচ্ছে যে সে কি মনে করে যে সে দর্শনগতভাবে একেবারে গণতান্ত্রিক একটি সংগঠন। যদি সে মনে করে, তাহলে পরে কিন্তু প্রত্যেকটা জায়গায়, সেটা আপনি শিল্পে বলেন, বাণিজ্যে বলেন, কৃষিতে বলেন, কূটনীতিতে বলেন, আপনি সমস্ত জায়গায় সে কিন্তু একটা স্বচ্ছতা নিয়ে আসবে। এই সংস্কারটা আমি মনে করি খুব জরুরি। সেজন্য আমার কথা হলো যে আমাদের এই সংস্কারটা করার জন্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যে সম্পূর্ণ সংস্কারটা করতে পারবেন এটা আমি মনে করছি না। কারণ তারা তাদের একটা কাজের একটা নির্দিষ্ট, তারা যদি একটা কাজ করতে পারেন, ধরেন আপনি তো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাই যে দার্শনিক একটা ভিত্তি দাঁড় করানো, মনস্তত্ত্বের পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, আমাদের পলিটিক্যাল কালচারও একটা ব্যাপক পরিবর্তন দরকার, তাহলে এগুলো করে আসলে লাভ হবে না। যথার্থ বলেছেন।
তার মধ্যে যদি এরা অনেকগুলো জায়গায় মনোযোগ না দিয়ে একটা বেসিক জায়গায় মনোযোগ দেয়, যার মধ্য দিয়ে যাত্রা শুরু করতে পারে নতুন করে বাংলাদেশ, এবং সেখানে কেউ গিয়েই যেন খামখেয়ালিপনা করতে না পারে, কেউ গিয়েই ইচ্ছা হলো এটা করলাম, সংবিধান বদল করে দিলাম, ওটা বদলে দিলাম, সেটা যেন না করতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তো ক্ষমতায় গেলে করতেই পারি, আমার তো আইনি ওই বৈধতা থাকবে, কিন্তু আপনি ওরকম একচ্ছত্র ক্ষমতা আপনি পেতে পারেন, জনগণ চাইলে তো পেতেই পারেন, কিন্তু সেটা যতটা নিয়ন্ত্রণ করা যায় যে কেউ যেন একচ্ছত্র ক্ষমতা সম্পন্ন না হয়ে ওঠে, চেকস অ্যান্ড ব্যালেন্স বা ইলেকট্রাল প্রসেসটাই এমন যে আপনি চাইলেই খুব সহজেই টু থার্ড মেজরিটি আপনি পাবেন, কিন্তু চাইলে খুব সহজেই আপনি পাবেন এরকম না। এই কাজটা যদি অন্য কেউ করে দেয় সেক্ষেত্রে তো খুব কি অসুবিধা হবে? না, এটা আমি বলি প্রত্যেকের তার কাজের একটা পরিসীমা আছে। না, পরিসীমা আছে, কিন্তু আপনারা তো করছেন না, করেন নাই, করবেন না। করেনি, যারা করে নাই, আমি অভিজ্ঞতা জায়গা থেকে কেউই করেন নাই, আপনারা কেউই করেন নাই। অনেক আমি পরিবারই উদাহরণ দিতে পারবো, যেমন আপনারা ইলেকশনের পর আপনাদের ম্যানিফেস্টো খুলে দেখেন না, আপনারা বলতে আমি পলিটিশিয়ানদের কথা বলছি। না, ঠিক আছে, আমি বলছি যে ধরেন এটা ঠিক যে আমাদের দেশের রাজনীতিবিদরা অভিজ্ঞতাকে কাজে লাগায় কম, এটা সত্য। মানে আজকে যেমন মনে হচ্ছে এরপরে সব ঠিক হয়ে যাবে, ঠিক হয় নাই তো। 2007-8 আমরা তো শুনেছি আওয়ামী লীগ, বিএনপি, সব দলের নেতারা, ব্যবসায়ীরা, দরবেশরা একসঙ্গে শপথ নিয়েছে আমরা ভালো হয়ে যাব, আমরা খারাপ কিছু করব না। তো সেই দরবেশই তো পরে কি করলো, জেল থেকে বেরিয়ে আমরা দেখলাম। আমি বলছি কি যে ধরেন যে অভিজ্ঞতাটা কাজে লাগায় না, এটা যেমন ঠিক, কিন্তু 5ই আগস্টকে আমি মনে করব যে এটা একটা বিরাট অভিজ্ঞতা আমাদের দেশের রাজনীতিতে এবং রাজনীতিবিদদের জন্য। সেটা হচ্ছে জনগণের পারপাস যদি আপনি সার্ভ করতে ব্যর্থ হন এবং আপনি যদি সেখানে কোনো না কোনো পন্থায় যদি আপনি স্বৈরাচারী মনোভাব পোষণ করেন, কোনো না কোনো পন্থায় আপনি আপনার কোটারি মনোভাব পোষণ করেন, তাহলে তার কি পরিণতি হতে পারে, এটা কিন্তু 5ই আগস্ট একটা ভয়ানকভাবে আমাদের চোখের সামনে আছে। সে কারণে আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলো এখান থেকে একটা শিক্ষা নেবে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। আমি যে কথা বলছিলাম যে এখানে আপনার প্রত্যেকটা এই কাজগুলো কারা করবে। এখন রাষ্ট্র যদি আপনি ধরেন যে রাষ্ট্রের একটা অপরিহার্য বিষয় কিন্তু রাজনৈতিক দল, আমি একটু বলে নিই, রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দলের কাজ হচ্ছে, আপনি তাকে ভালো বলেন, মন্দ বলেন, যাই বলেন, যে রাষ্ট্রবিজ্ঞানে বলছে যে রাজনৈতিক দলই হবে হচ্ছে একটা রাষ্ট্রের সংস্কার বলেন, উন্নতি বলেন, প্রগতি বলেন, সেই কাজগুলো করার জন্যে তারাই মুখ্য ভূমিকাটা কিন্তু পালন করে। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের দায়িত্বটাই কিন্তু প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সময়ের কাজ পরিচালনা করা এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এখানে রাষ্ট্র ক্ষমতাটা প্রকৃত জনগণের হাতে তুলে দেওয়া, এবং তাদের দায়িত্ব হবে তখন এটাকে সংস্কার করে জনগণের জন্য কল্যাণমুখী একটা রাষ্ট্র গড়ে তোলা, যেটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন। এবার কিন্তু অনেকগুলো ইস্যু তিনি সামনে নিয়ে এসছেন এবং একই রকমভাবে তিনি জনগণকে শান্ত থাকতে বলছেন এবং এখানে নানা সংস্কারের কথা বলছেন। এইভাবেই কিন্তু দেখা যাবে যে দায়িত্বশীলতার ভেতর দিয়ে এখানে একটা নতুন সূর্য উঠবে আমার বিশ্বাস। জি, মিস্টার মিলন। কথা তো আমি প্রথম পর্বে যেটা আমি বলেছি যে তাদেরকে বেশি সময় দিলে, অর্থাৎ একটা মৌলিক একটা কিছু জিনিসকে হাত দিয়ে তারপর একটা নির্বাচন যাওয়ার কথা। আপনি খুব যথার্থভাবে আইডেন্টিফাই করেছেন যে আমরা তো অতীতে অনেক কথা দিয়েছি, 3 জোট বলেন, স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষা যেটা ছিল সেটাও আমরা 54 বছরে করতে পারি নাই, এবারও যে হবে। সুতরাং এবার জনগণ কিন্তু চায় যে নির্বাচনের একটি নির্বাচনী ব্যবস্থার একটি সংস্কার। এখন দেখা গেল যে আমার খুব কালো টাকা আছে কিংবা আমার খুব টাকা আছে, আমি নির্বাচিত হয়ে গেলাম, আমার চেয়ে যোগ্য ব্যক্তি ধরেন আমাদের খোয়েম ভাই, সে হতে পারলো না। সুতরাং নির্বাচনী ব্যবস্থায় 111 কিন্তু একটা কাজ করেছে। মানে আমি জাস্ট একটু ছোট করে বলি, ধরেন এই সরকারও যে একটা এখনো রক্তের দাগ শুকায় নাই, এর মধ্যে দিয়ে জন আকাঙ্ক্ষা, ছাত্রদের আকাঙ্ক্ষা সব বুঝতে পারে, কিন্তু তারাও যে সব যথাযথ করছেন, রাইট ট্র্যাকে করছেন, যেটা করতে পারেন
সেটা করেননি, যেটা করতে পারেন না সেটাও করেছেন, এটা কিন্তু বলা যাবে না যে তারাও করতে পারছেন। সে কারণে তাদেরকেই এখানে যেখানে 100-এ 100 দেওয়া যাবে না, আপনাদের পলিটিশিয়ানদের উপরে বিশ্বাসের। এখানে আপনাকে বলি, আপনি যথার্থ বলেছেন, এদের মাত্র 1 মাস হলো। এখন একটা জায়গায় আমি তাদেরকে আমি বিশ্বাস করতে চাই, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে যেটা বলেছেন, কিংবা অর্থনৈতিক আমাদের যে লুণ্ঠিত টাকা গিয়েছে এটাকে ফেরত আনার ব্যাপারে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি ভালো ভূমিকা রাখতে পারবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন সাহেব একজন সজ্জন ব্যক্তি, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনারা এখানে অনেকবার দেখেছি, একজন যিনি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, ডক্টর এইচ মনসুর হাসান সাহেব। এই অর্থনৈতিক সাইডে একটা ভালো আমরা প্রত্যাশা করতে পারি, এইটা আশা করতে পারি। কিন্তু নির্বাচনটা যে 1/11-এ যে কী হয়েছিল, একটা সঠিক ভোটার তালিকা হয়েছিল, আর সাদা কালো পোস্টার আর ইত্যাদি ইত্যাদি কিছু বেসিক পরিবর্তন কিন্তু আসছিল। কিন্তু আমি মনে করি এরা যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি মানে নির্বাচনটা করার ব্যবস্থা করে প্রতিটা প্রার্থীর, তাহলে এইখানে কিন্তু মাসল বলেন, মানি বলেন, কালো টাকার দৌরাত্ম্য বলেন, এখানে তাহলে সেটার দৌরাত্ম্যটা কমবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভালো লোকদের একটা পার্লামেন্ট, আমরা ভালো গুড পলিটিক্স, গুড গভর্নেন্স, আমরা সুশাসনের কথা বলতেছি, এবং ভালো ব্যক্তিদেরকে যদি আমরা পার্লামেন্টে আনার ব্যবস্থা না করে দিই, তাহলে পার্লামেন্টটা ভবিষ্যতে ভালো হবে না। এবং সেখানে শিক্ষার ক্ষেত্রে শিক্ষিত লোকজন যাতে আসে, এটাও একটা থাকতে পারে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আজকে ধরেন এই ইলেকশনটা করতে হলে কিন্তু পুলিশ লাগবে। পুলিশ তো 12,000 কত হাজার পুলিশ তো এখনও জয়েনই করে নাই। সুতরাং এই পুলিশের একটি ধারা আছে, বিশেষ পুলিশ গঠন করা যেতে পারে। তো বিশেষ পুলিশ গঠন করাতে গেলে ছাত্রদেরকে, যারা নাকি ছাত্রত্ব প্রায় শেষ, যারা ফ্রি, যারা ট্রাফিকে কাজ করছে, যারা রেগুলার ছাত্র, তাদের বলবো না, তাদেরকে কিন্তু সেই ধারায় এনে, সেটা অন্য প্রসঙ্গ, আমি জাস্ট আউটলাইনটা বলতেছি, যে বিশেষ পুলিশ গঠন করে পুলিশটা কিন্তু রিফর্ম করা যেতে পারে। 3 হচ্ছে শিক্ষা কমিশনটা কিন্তু এই সরকারকে করতে হবে, এটা পলিটিক্যাল সরকার, এটা সার্বজনীন শিক্ষা কমিশনটা যাতে হইতে পারে। এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা আপনার এখানে আমি সেই লাস্ট 10 বছর ধরে প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা অনেক বলেছি, এবং আপনি জানেন যে আমি প্রশাসন বিকেন্দ্রীকরণের উপর আমি সেখানে কাজও করেছি। সুতরাং এটা নতুন করে বলার পক্ষে রাখে না। একটা লেগেই বলা যায় যে উপজেলা পদ্ধতি বলেন, যে পদ্ধতি বলেন, এটা আমাদেরকে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে। এমপি তন্ত্র, এমপি নিয়ন্ত্রণ করবে সেই উন্নয়ন থেকে আরম্ভ করে, হ্যাঁ মোটা দাগের উন্নয়নগুলি সে করতে পারে, কিন্তু ওই যে গম, কাবিখা ইত্যাদি সে এমপিরা করবে, এইটা ভবিষ্যতে যাতে না হয়। তো এইসব রিফর্ম কিন্তু করার জন্য এদেরকে মিনিমাম একটা সময়, যৌক্তিক সময় বলতে আমি তো সে বলছি যে আগামী 1 বছর তাদেরকে দিলে, যেটা আগামী ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হওয়া উচিত। এবং একটি কথাও আসছে যে সেই নির্বাচনটা কি সংখ্যানুপাতিক না দ্বিকক্ষ, এইটাও কিন্তু আলোচনা করে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে আমরা সেটা কোথায় যাব। কিন্তু এখন এটাকে যদি আলাদাভাবে করতে হয়, তাহলে কিন্তু সেটা করতে হলে তো সংবিধানে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তাহলে ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, আপনি সেই ইলেকশন করতে হবে। কিন্তু এইটার জন্য তো তাহলে জাতীয় ঐক্যমত দরকার। অর্থাৎ আমি দুইটা সাইডই বলতেছি, অপশন 1, অপশন 2। আমরা যদি সেইটাই যাই, তাহলে আজকে বিএনপি বড় একটা স্টেক হোল্ডার। আমি তো খোয়েম ভাইকে উল্লেখ করে বলবো, বিএনপি একটা বড় দল। আজকে তারেক রহমানের একটা বক্তব্য আমার কাছে ভালো লাগছে, যে আমরা এখনও বিরোধী দল, কি আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। আপনাদের দলের নেতারা ভালো ভালো বলছেন, আপনাদের তৃণমূলে কন্ট্রোল নাই। আমি শুনেছি আপনি আপনার এলাকায় কন্ট্রোল করছেন। এখনও তো ওই যে আমি সাভারে একটি মার্কেট, বিউটিফুল মার্কেট দখল করে আছে বিএনপির কর্মীরা। এটা কেন? এরকম অনেক জায়গায় আছে যারা চাঁদাবাজি করছে। এই যে ঝুটের, আমি গার্মেন্টস সেক্টরের লোক, আপনি জানেন, ঝুটের ক্ষেত্রে তাদের আধিপত্য নিয়ে এখন চলতেছে, যৌথবাড়ি নামছে। এই কিন্তু অন্য প্রসঙ্গে গেলেন। না না না, আমি বলতেছি যে এগুলিকে কন্ট্রোল না করলে, আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে এইটা কিন্তু বিএনপিকে আজকে এই জায়গাটাই দিতে হবে। কারণ নির্বাচন হলে বিএনপিকে ভালোবেসে বলছেন না, শোনেন, বিএনপি কিন্তু শোনেন, একসময় বিএনপি করতেন, নির্বাচন হলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে আগেই যদি ক্ষমতায় আসার আগেই যদি অবস্থা হয়, তাহলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে? আপনি এটা কি বললেন? অন্য জায়গায় না, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, একজন নাগরিক হিসেবে এটা অ্যাড্রেস করছি। এই কারণে অ্যাড্রেস করছি যে এটা জনগণের কথা। জনগণ কিন্তু আজকে ছাত্ররা কিন্তু এই কথা বলতেছে, আমরা এক চাঁদাবাজের পরিবর্তে আরেক চাঁদাবাজি চাই না, এক দখলদারিত্বের পরিবর্তে আরেক দখলদারিত্ব চাই না। যাই হোক, আমি শেষ কথা যেটা বলতে চাই, যে এই বিভিন্ন কমিশনগুলি গঠন করে এগুলিতে হাত দেওয়া উচিত। এবং আপনি যেটা বললেন যে সংবিধানে যদি হাত দিতে হয়, তাহলে
দুইটা অপশন আছে। একটা, আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা নির্বাচন করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তারা করবে কি করবে না, যে প্রশ্নটা সঞ্চালক সাহেব করেছেন অত্যন্ত কিন্তু এটা ইয়ের ব্যাপার। অথবা আরেকটা করা যেতে পারে, আমরা ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন দিয়ে আমরা সেখানে রেফারেন্ডামের মাধ্যমে এই আমরা রিফর্মগুলি করব, এটা আছে কিনা সেটার ভিত্তিতে আমরা একটাই করতে পারি। ধন্যবাদ। ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস। না, ওই যে চট্টগ্রামে না কোথায় যেন দেখলাম একটা খুন হয়েছিল, বুঝলেন না? তো তখন ওই যে একটা মেয়ে খুন করছে আর কি, তো তাকে জিজ্ঞেস করছে যে তুমি খুন করছো কেন? তো তখন ও বলছে আমার বিবেক কাজ করে নাই, আমার আবেগ কাজ করছে। বুঝছেন? তা রাষ্ট্রটাকে নিয়ে আমার অনুরোধটা হচ্ছে আমাদের আবেগ যেন কাজ না করে, বিবেক দিয়ে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা জিনিসের। আপনি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রটা, এই রাষ্ট্রবাদ, ডেমোক্রেসি, হ্যাঁ, এটা তো দীর্ঘ দিনের লড়াইয়ের ফসল এবং অনেক গবেষণালব্ধ একটা দর্শন। এটার ভিত্তিতেই আপনাকে সব কিছু দেখতে হবে। সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা পরিসীমা আছে, যার যার পরিসীমার বিষয়টা তাকে বুঝতে হবে। সে যদি পরিসীমার বাইরে কোনো কিছু প্র্যাকটিস করতে যায় সেটা হবে কিন্তু আরেকটা ভ্রান্তি, আরেকটা ভুল। সেই জন্য মৌলিক ইস্যুগুলিতে, সেই জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমার কাজের পরিসীমা কতটুকু, আমার দায়িত্বটা কি, এজেন্ডা ফিক্স করা। আমার দায়িত্বটা হলো যে ধরেন যে পৃথিবীতে রাজনৈতিক দলগুলো, আমি যেটা বলছিলাম এর আগে, যে পলিটিক্যাল পার্টি একটা দেশের ডেমোক্রেসিতে, রাষ্ট্রের জন্য একটা অপরিহার্য বিষয়, রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলের কাজটা হচ্ছে সেই রাজনৈতিক দল করবে কি করবে না তার ব্যাপার, কিন্তু কাজটা কিন্তু রাজনৈতিক দলের, যে রাষ্ট্রকে সংস্কার করা, রাষ্ট্রকে একটা সুষম অবস্থায় নিয়ে আসা, এই দায়িত্বটা কিন্তু একটা রাজনৈতিক দলের। এই বেসিক জিনিসটা যদি আমরা ভুলে যাই তখন আমরা বলবো যে ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার এইটা করুক ওইটা করুক, তার কাছে আমাদের প্রত্যাশা অনেক কিছু চলে আসবে। যে কাজটা তিনি করতে পারেন না, যে কাজের দায়িত্ব তার নয়, যে কাজের পরিসীমার মধ্যে যে কাজটা তার কাজের পরিসীমার মধ্যে পড়ে না, সেই কাজটা যখন আপনি করতে বলবেন তখন সেখানে কিন্তু একটা আবেগ কাজ করবে, বিবেক আর কাজ করবে না। কথা বলছেন? তো সেই জন্য আমার কথা হচ্ছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আমার কাজের পরিসীমা কি, আমি সেই কাজটা করব। তার কাজ হচ্ছে এইখানে মানুষের ভোটাধিকার ছিল না, এইখানে মানুষের মানবাধিকার ছিল না, এখানে মানুষের কথা বলার অধিকার ছিল না, এখানে হত্যা, গুম টুম করে ইত্যাদি ইত্যাদি করে সমস্ত কিছু একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং সেখান থেকে প্রকৃত অর্থে যারা জনগণের প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতাটা দেওয়া, এটাই হচ্ছে তার একটা ফান্ডামেন্টাল কাজ, তার মূল কাজ হচ্ছে এটা। হ্যাঁ, সেই কাজটা করার জন্যে যেখানে যেখানে যতটুকু তার সংস্কার করার দরকার সেটুকু সে করবে। তার মানে এই না যে একটা দীর্ঘমেয়াদী সময় তিনি নেবেন এবং দীর্ঘমেয়াদী সময় নিয়ে তিনি যখন এটা কাজ করতে যাবেন তখন কিন্তু নানা প্রশ্নের অবতারণা হবে, নানা বিষয় এসে যাবে। এবং আমি আমার কথার শেষে ওইটাই বলি যে ওই যে কাজের পরিসীমা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান কি বলে, রাজনীতি কি বলে, আপনার বিবেক কি বলে। আপনার বিবেক যদি বলে যে না, অন্তর্বর্তীকালীন সরকার একেবারে রাষ্ট্রকে একেবারে রিফর্ম করে দিবে, এটা একেবারে খুবই ভুল ধারণা। রাষ্ট্রকে রিফর্ম করা এবং তাকে একটা প্রগতির ধারায় নিয়ে যাওয়ার দায়িত্বটা হলো আপনার রাজনৈতিক দলের। সেই রাজনৈতিক দল যেটা আপনার লাইনচ্যুত ছিল সেটাকে লাইনে তুলে দেওয়ার কাজটাই হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের। সুতরাং আমরা যেন ভুলে না যাই যে আমাদের কাজের পরিসীমা কোনটা, কতখানি আমরা যেতে পারি, বুঝছেন না? ঠিক ধরেন যে আমি বলি কিছু না, আপনাদের জাতীয় পার্টি ধরেন এই শেখ হাসিনার এই ফ্যাসিজমের সমস্ত কাজের সহায়ক ছিলেন আপনারা। কেমন? আজকে যদি শেখ হাসিনার বিচার হয় তাহলে আমি মনে করি আপনাদের বিচার হওয়া উচিত। কারণ এই একটা অবৈধ পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, যেটাকে আমরা ডেমোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রে বলছি যে একটা বেটার, সেই কাজটার ক্ষেত্রেও কিন্তু আপনারা যুগের পর 17 বছর ধরে, 1.5 যুগ আপনারা কিন্তু তাদের সাহায্য করেছেন, বুঝছেন না? সুতরাং এটা বুঝতে হবে যে পার্লামেন্টারি গভর্নমেন্ট করি, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট যাই করি না কেন, এইটা ওই যে জিল্লু ভাই যেটা বললেন, এটাকে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে ঠিক করতে হবে যে আমি রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাব।
এটাকে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাব, এটা মত প্রকাশের স্বাধীনতার দিকে নিয়ে যাব, এটা প্রকৃত জনগণের ক্ষমতা জনগণের হাতে দেবার এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাব নাকি? এটাই হলো বিষয়। সেখানে ভুল করলে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার সাথে আপনি যদি আপনার কোনো বৈপরীত্য তৈরি হয়, আপনার একটা বিরোধ তৈরি হয়, তাহলে সেখানে আবারও দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা। মিস্টার গোলাম সারা বলুন। যে আমি ওনার শেষ কথা দিয়ে বলতে চাই যে জাতীয় পার্টির বিরুদ্ধে মনে করেন না আপনি কোন আপনার সময় যেমন ধরেন আমরা যারা সেই জাতীয় পার্টি করি 14, 18, 24 যারা নির্বাচন করি না কিন্তু জাতীয় পার্টি করে, আপনি কি তাদেরকে কি এক পাল্লায় ফেলবেন? দিস নাম্বার 1 কোশ্চেন। নমিনেশন পেলে তো করতেন না, নমিনেশনের মিলন ভাই আমি ওইটা বলছি, আপনারা দুইজন একসাথে কথা বললে তো আমার কথা শুনুন। আমার কথা হলো কি যে আমরা যা করছি ঠিক নমিনেশন, উনি বললেন নমিনেশন, আমরা তো নির্বাচনটাই বয়কট করছি। জিএম কাদের সাহেব যেটা পার্টির সাথে বিদ্রোহ করে যেটা করেছেন এটা অন্য প্রসঙ্গ, এর আগেও বলেছি, ওনার সেটা জবাবদিহি করা উচিত এবং সেটার আমরা বিরোধিতা সেটা তো করেছি। 2000 আর 18 সনে সেটা তো 2024 সালের কথা বলছেন, কিন্তু আপনার অংশের নেত্রী কিন্তু আপনার দলের নেত্রী তার আগে নির্বাচনে জাতীয় পার্টির মধ্যে যখন বিভাজন নির্বাচনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কথা যেটা বললেন যে 2014 সনে করেছিল দায় সেটা জাতীয় পার্টির উপর আসে, কিন্তু সেখানে এরশাদ সাহেবকে চ্যাংদোলা করে ডিজিএফআই সেখানে নিয়ে গেছিল এবং তাকে বলা হয়েছিল মঞ্জুর কেসই করা হবে এবং ইত্যাদি ইত্যাদি কাহিনী আপনারা জানেন। এটা এবং সেখানে কিন্তু তাকে জোর করে সেদিন 14 কথা হয়েছিল। এবং আপনি বলতে পারেন যে 18তে বিএনপিও করেছিল, সব দল করেছিল, রাতে ভোট হয়েছে না দিনে ভোট হয়েছে ওটা অন্য প্রশ্ন। কিন্তু 18 সনে সবাই চাইনি বলে পাবলিকলি কিছু কথাবার্তা বলেছেন, কিন্তু রওশন এরশাদ নির্বাচনে যাওয়ার পক্ষে খুব জোরালো ভূমিকা যাই হোক উনি এই 2000 বা ইয়েতে আমি 2014 এর কথা আপনি 2014 সনে তো সেটা বললামই, কিন্তু 2024-এ আমরা নির্বাচনে টোটালি বয়কট করেছি এবং সেটা জবাব দিয়ে অবশ্যই জিএম কাদেরকে করা উচিত। আমি আপনার অনুভূতির সাথে সেন্টিমেন্টের সাথে একমত, কারণ সেদিন যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করার পরও তার আগে যদি ছাত্র আন্দোলনের সময় যদি উনি রিজাইন করে যদি বলতো যে আমি রিজাইন করলাম, তাহলে তাকে হয়তো একটা প্রশংসার হইতে পারতো। যাই হোক আজকে যেহেতু এটা সাবজেক্ট না, আমি যেটা বলি যে পাশাপাশি আপনারা বলেছেন তখন নাকি যে আপনি রিজাইন করেন, চলেন আমরা সংসদ না আমরা তো যেহেতু আমরা তো বলছি, আমরা তো ছাত্র আন্দোলনকে সমর্থন করে তো শুধু সংবাদ সম্মেলনই করি নাই, আমাদের ছাত্র সমাজের নেতারা আজকে এখানেও আছে, তাদের সাথে আন্দোলন করেছে এবং আমরা কিন্তু সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা ভুল করছেন। এবং আমার এখানে কিন্তু 18 তারিখে গেম ইজ ওভার বলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, এটা ডকুমেন্ট আমার এখানে আছে 18 জুলাই। যাই হোক এটা অন্য প্রসঙ্গ। কিন্তু যেহেতু মূল নেতৃত্বে জিএম কাদের সাহেব, আজকে তার উপরই তো বর্তাবে এবং তার সম্পর্কে কথা আসছে, সে জবাব দিয়ে সে করবে। আমি যেখানে বলি যে দেখেন আজকে দেখা যাচ্ছে, আপনি দেখেন কাজী ফিরোজ রশিদ একদম ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, উনি এই ইলেকশন করেন নাই, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের আবু হোসেন বাবলার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন মামলা হয়েছে? এই যে মামলা করার বিষয়টা, এইটাও তো মামলাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। মামলা তার কাছে হচ্ছে যারা সত্যিকারভাবে জড়িত এই হত্যাকাণ্ডে। এখন এই মামলাগুলি যে গণভাবে দেওয়া হচ্ছে, এতে করে কিন্তু মামলার মেরিটগুলি নষ্ট হয়ে যাবে। আমি এই কারণেই প্রসঙ্গটা টানলাম, এই কারণেই এগুলি যাতে এটাই করা হয়। আর একদিনে গণতন্ত্র আমরা করতে চাই না। আপনি যেটা বললেন এই সরকার সম্পর্কে, আমি বিনয়ের সাথে আপনাকে বলতে চাই, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। আমরা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার আনি ঠিকই, তত্ত্বাবধায়ক সরকার হলে একটা ইলেকশন করে দেওয়া। দিস ইলেকশন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব শুধু ইলেকশন করা নয়, এই সরকারের দায়িত্ব রিফর্মের হাত দেওয়া। এটা বুঝতে হবে। আমরা যদি সেই 71 সনে সেই মুক্তিযুদ্ধের বটি যেমন আওয়ামী লীগ বেচা এই পর্যন্ত আসছে, ভুয়া মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের চেতনা খাওয়ানোর চেষ্টা করছে, এইটা করলে চলবে না। এদেরকে রিফর্মে হাত দিতে হবে। আমি স্ট্রংলি এখন প্রশ্ন হলো এদেরকে রোড ম্যাপটা দেওয়া দরকার, এদেরকে বেশি সময় দেওয়া দরকার নাই, যৌক্তিক সময় দেওয়া দরকার। এটা 1 থেকে 1.5 বছরের বেশি কোনো মতেই হওয়া উচিত না। আমি স্পষ্টভাবে আউটলাইন দিয়ে গেলাম, কিন্তু কথা হলো কি সেই জিনিসগুলি হইতে হবে। এবং একটা কথা আমাদের জিল্লু ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা কি সংবিধানে হাত দেব 2 কক্ষ নাকি আনুপাতিক হার, এটার জন্য তো আপনার বড় দিতে হবে। এই জন্য এই কথাগুলি আমি বলে গেছি। তো সুতরাং আমার কথা হলো কি, এই সরকারকে যদি শুধু একটা ইলেকশন কমিশন চেঞ্জ করে এই ভোটাধিকার নিশ্চিত করলেন, এইটার জন্য কিন্তু এই সরকারকে ক্ষমতা বসানো নেই। দে হ্যাভ টু ডু সামথিং। এবং যেমন ধরুন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করবে। আমি তো বললামই কী কারণে। আন্তর্জাতিক ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতার প্রশ্ন বলেন। আজকে ডোনাল্ড লু কিছুদিন পরে আসতেছেন, জানেন, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যে লুণ্ঠনকৃত অর্থ পাচার হয়েছে এগুলি নিয়ে আসা। এই খেলাপিরিনের মধ্যে এখানে আছে আবার ইচ্ছাকৃত কারা, অনিচ্ছাকৃত কারা, যারা ইচ্ছাকৃতভাবে করেছে এদেরকে ফাঁস ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। যেহেতু সময় নেই আমি এর জন্য বেশি বললাম না। তাই আজকে সবশেষে একটা কথা বলবো, খোয়েম ভাই, রাজনৈতিক সংস্কৃতির কথা যেটা বললেন, আমাদের এই যে ধরেন
আমরা তো এখন উনি খুব ভালো একটা টু দি পয়েন্ট আমাদের উদ্দেশ্যে বলছেন। এরশাদের বিরুদ্ধে তো আপনারাও 3 জোটের ইটা দিয়ে আসছিলেন কথা রক্ষণে। আপনার এখানে ওনার এখানে কতবার বলছি এরশাদ সাহেবের স্বৈরাচার বলেন, আমি আওয়ামী লীগের নেতারা এখানে ওনার সামনে বলছি এরশাদ সাহেব যদি স্বৈরাচার হয় তাহলে আওয়ামী লীগ সরকার বলছিলাম যে আপনারা তাহলে কোন আচারে আছেন। আজকে সেই আচারটা কিন্তু জনগণ দেখতে পাইছে, সেই ফ্যাসিবাদী সেই স্বৈরাচারের যে এরশাদেরকে আপনিই বলছেন এক টকশোতে আমার সাথে যে শিশু ছিল এরশাদ। আওয়ামী লীগ যদি যে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ, আপনি আমার সাথে এসএটিভিতে কোনো এক জায়গায় বলছেন। তো যাই হোক, আমার কথা হলো কি, আমি এইভাবে শেষ করতে চাই যে দেশটা আমাদের, এই যে শত শত ছাত্র জনতা যে রক্ত গেল, হাজার জনতার রক্ত গেল, এই রক্তের মূল্যায়নটা আমরা করতে চাই। আমরা দেশটাকে আগামীতে আমরা একটি গণতান্ত্রিক ভিত্তির উপর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে, দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের একটা রিকনসিলিয়েশনের জায়গায় আসি, আত্মবরুদ্ধির জায়গায় আসি, এবং একটা ট্রুথ কমিশন 11-তে ফেল করছিল, আজকে সেই একটা এরকম একটা ট্রুথ কমিশন সেইটা হোক, কিংবা ওই কনসেপ্টের একটা জায়গায় আপনি আমরা জাতীয় পার্টি যে ভুল করছি যে দায় আমরা গিয়ে বলবো হ্যাঁ এটা আমাদের ভুল ছিল এই কারণে। আমি আপনার সাথে একমত। আপনারা যে ভবিষ্যতে করবেন না আপনাদেরও বলা উচিত, আপনারা তো এখন বৃহৎ দল, সব দলেরই এটা করা উচিত। এবং এই জায়গায় একটা কথা বলতে চাই, দেখেন আপনাদের চেয়ে কিন্তু জামাতে ইসলামের কত করছে, জামাতে ইসলামের কিন্তু আজকে কথাগুলি কি মানুষ কিন্তু গ্রহণ করছে, কেন তাদের বক্তব্য আজকে চেঞ্জ হচ্ছে দেখে। যাই হোক, আমি আমার বক্তব্য এইখানেই শেষ করতে চাই। আসেন দেশটাকে আমরা আগামী দিনের একটি সংস্কার বলবো না, আমি বলবো ধন্যবাদ, এটাকে একটা পুনর্গঠনের মধ্য দিয়ে আমরা দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমার মনে হয় কিছু আছে বলবার, সেটা হলো আমি আপনার স্পিরিটের সাথে, আপনার ইমোশনের সাথে তো একমত, কিন্তু আমি বলছি যে আসলে এই কাজটা করার জন্যে আমাদের ভেতরে ধরেন একটা ভেতরে একটা চিন্তা আছে যে এটা অনেক কিছু করে ফেলুক। আমি বলছি যে যেটা সেটা হচ্ছে যে অনেক কিছু বলেন না, উনি কিছু মৌলিক কাজের কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সংস্কার করার মানে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা রাজনৈতিক রাজনৈতিক দলের দায়িত্ব, এটা আমি বলছি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম সরওয়ার মিলন এবং মিস্টার আলী নাজ মোহাম্মদ খোয়াম এই আলোচনা অংশ হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জনগণের শাসন চাই, সবাই চাই, সেটাই হওয়া বাঞ্ছনীয়, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্যে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা প্রায় অধিকাংশ সময় ব্যর্থ হয়েছেন এবং সেটা তারা করতে চাননি। তারপরও তাদেরকেই আমাদের দেশ শাসনের জন্য দরকার, এবং সেই জন্যে তারা যে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবেন এবং তারা বিভিন্ন সময়ে যে অঙ্গীকারগুলো করেছেন ক্ষমতার বাইরে থেকে, সেই অঙ্গীকারগুলো পূরণ করবেন, কিভাবে করবেন তার জন্য একটা পলিটিক্যাল ডায়ালগ, ডিসকোর্স তৈরি করা দরকার, এবং এটা হওয়া খুবই জরুরি। এবং এর মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সেখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে পারে, এবং সেটার মধ্য দিয়ে নিশ্চিত করা দরকার যে এই কাজগুলো কিভাবে হবে। খুব বেশি সময় অনির্বাচিত সরকারের হাতে দেশ থাকুক, সেটা কেউই চাইবেন না, কিন্তু নির্বাচিত হয়ে যারা আসবেন তাদের উপরে বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে, এমনটা মনে করবার কারণ নেই। কাজে এর মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা যাবে সেটাই এখন ঠিক করবার বিষয়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।